আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত সেট 4 সমাধান শেখাবো। আমি এর আগে সেট 1, সেট 2 এবং সেট 3 শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। দেখো তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন পড়তে পারে আর তোমরা সেগুলো সমাধান করবে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু এই পূর্ণমানটা কম বা বেশি হতে পারে। দেখো এবার নিচের প্রশ্নগুলো তোমরা কীভাবে সমাধান করবে। 1 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 নম্বরকে দেওয়া থাকবে 10টি করতে হবে, তোমরা 10 নম্বর পেয়ে যাবে। একের একে দেখো বলা হয়েছে 1 টাকার এত অংশ কত পয়সা। পয়সা বের করতে বলা হয়েছে। আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা হয়। তো 100 দিয়ে মানে টাকার মানে এ যুক্ত আছে, এর মানে গুণ চিহ্ন আর 1-এর 2। তো এখন দেখো এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 50 সমান 50, 1-কে 50 পয়সা। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.2। প্রশ্ন বলা হয়েছে 16 লিটার 100 লিটারের শতকরা কত। শতকরা বের করতে বলা হয়েছে। দেখো কীভাবে করতে হবে। 100 লিটারে কিন্তু 16 লিটার, তো উপরে হবে 16, নিচে হবে 100। ঠিক আছে, শতকরা বলেছে সেই জন্য কী করতে হবে, উপরে 100 দিতে হবে। এবার এই 100 কেটে দিলাম, থাকছে 16 সমান 16%। বুঝা গেল। এবার দেখো 1.3। প্রশ্ন দেওয়া আছে যে কোনো সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান। যে কোনো সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান কথা বলা হয়েছে। সত্য মিথ্যা যাচাই করো। কথাটি সত্য হবে, সত্য লিখে নেব। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.4। একটি আধুলি একটি 1 টাকার ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখো। একটি আধুলি সমান কত হয়, 50 পয়সা হয়। ঠিক আছে, আর এখানে 1 টাকা বলেছে মানে 100 পয়সা, আর 2 টাকার মুদ্রা মানে 200 পয়সা। তো এখানে করতে পারি যে 50:100:200। একে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। প্রত্যেকটাকে দেখো যদি আমি 50 দিয়ে ভাগ করি, 50 দিয়ে ভাগ চলে যাবে। এটা 50 50, 50 দিয়ে হচ্ছে 100, আর 4 50 হয় 200। বুঝা গেল। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.5। প্রশ্ন দেওয়া আছে যদি পুরো পদ ছোট উত্তর পদ বড় হয় তখন সেই অনুপাতকে বলা হয়। তো কী হবে, লঘু অনুপাত, গুরু অনুপাত, সমানুপাত না কোনোটি নয়? অবশ্যই লঘু অনুপাত হবে, কেননা পুরো পদটি ছোট আছে। পুরো পদটি যদি বড় হতো সেটা হতো গুরু অনুপাত, আর দুটো সমান হতে গেলে সমানুপাত। লিখে নেব। অপশন এ হচ্ছে অ্যান্সার, লঘু অনুপাত। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.6। প্রশ্ন বলা হয়েছে ফাঁকা ঘর পূরণ করো। 5:7 সমানুপাত 25:, এখানে একটি ফাঁকা ঘর দেওয়া আছে। আমরা কি জানি এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। প্রথম পদ আর চতুর্থ পদ, দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফল কিন্তু সমান হয়। তো এই দুটো গুণফল দেখো কত হচ্ছে, 25-7 দিয়ে 5 7 35, 3 থাকে, 7 2 14, 14 আর 3 হচ্ছে 17, 175। তো আমাকে এটা সংখ্যা বের করতে হবে, তাই 5 দিয়ে ভাগ করতে হবে এটাকে। যদি 5 দিয়ে ভাগ করি, 3 5 15, 2 আর 5, 5 5 25, দাঁড়াচ্ছে 35। তো 5:7 সমানুপাত 25, এখানে হবে 35। বুঝা গেল। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.7। বলা হয়েছে লুপ্ত পদটি নির্ণয় করো। তো এখানে দেখো 3টি সংখ্যা দেওয়া আছে, লুপ্ত পদটি নির্ণয় করতে হবে। এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ।
আমরা কি জানি যে মাঝের যেটা পদ আছে মধ্যপদ সেটা কিন্তু বর্গ হবে, বর্গের সমান হবে এই দুটো। তো এই দুটো গুণফল কি বাড়াচ্ছে সেটা কিন্তু বের করতে হবে। দেখো, তো এটাকে আমি এইভাবে সাজাতে পারি যে 8:* স্টার সমানুপাত, আবার স্টার দেব বর্গ সেই জন্য, আর * 4.5 সমান, দেখো এটা বের করব আমি, তো এখানে আমি স্টার দিয়ে এখানে বর্গ দিতে পারি। আর এটাকে দেখো 8 গুণিত, এটা বা দিয়ে করতে হবে, হ্যাঁ 8 গুণিত 4.5, এই বর্গটা সমান এই পারে চলে আসবে। তো কী করতে হবে দেখো, বা এখানে স্টার দিয়ে দেবো আর সমান 8 গুণিত 4.5 এখানে চলে আসবে, আর এটা বর্গটা কিন্তু বর্গমূল চিহ্ন হয়ে চলে আসবে। এখন বা স্টার সমান, এই দেখো এটা গুণ করে নেব। তো গুণ করলে কত হচ্ছে দেখো, 4.5কে 8 দিয়ে গুণ করলে হবে, তোমার আপে গুণ করে নেবে 36 হবে, ঠিক আছে। বা স্টার চিহ্ন 36-এর বর্গমূল করলে হবে 6 × 6 = 36, বুঝা গেল। অতএব পেয়ে গেলাম এই স্টার চিহ্ন মানে লুপ্ত পদটি হবে 6, এটা হচ্ছে উত্তর। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.8, সংখ্যারেখায় দুটি ঋণাত্মক পূর্ণসংখ্যা যোগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে আরও ড্যাশ দিকে যেতে হবে। ধরো এটা একটা সংখ্যা রেখা, ঠিক আছে, এটা একটা সংখ্যা রেখা, এটা সংখ্যা রেখা। ধরো 0, এটা 1 2 3 4 5 6, এদিকে -1 -2 -3 এইভাবে কিন্তু আছে পরপর। বলা হয়েছে দুটি ঋণাত্মক, ঋণাত্মক এগুলো ধরো আমি প্রথমে -3 আর একটি -2, দুটি কিন্তু ঋণাত্মক সংখ্যা, এই দুটো কিন্তু যোগ করব। তো যোগ ধরো এইভাবে আমি যোগ করতে পারি, যোগ যদি যোগ করি তবে প্রথম সংখ্যার স্থান থেকে আরও ড্যাশ দিয়ে যেতে হবে। প্রথমটা দেখো 0 থেকে ধরবো, -3 1 2 3, এখানে আসছে 3, তো এখানে পর্যন্ত আমি আসলাম 0 থেকে আসলাম। এবার বলছে -2 মানে আরও এদিকে আসতে হচ্ছে, -2 1 2 আরও আসতে হচ্ছে। তো প্রথমের স্থান থেকে আমাকে বাম দিকে আসতে হচ্ছে, তো উত্তরটা হবে বাম, বুঝা গেল। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.9, প্রশ্নে বলা হয়েছে 27 সমান 3-এর ঘাত কী হবে সেটা কিন্তু বের করতে হবে। ফাঁকা ঘরের সংখ্যা বসাই। তো 27কে যদি ভাঙি আমি 3 দিয়ে, তো দেখো 27কে যদি ভাঙি আমি 3 দিয়ে, 3 9 27 আর 3 3 9, মানে 3টি 3 পাচ্ছি, 3-এর ঘাত কিন্তু 3ই পেয়ে যাচ্ছি। তো লিখতে হবে 27 সমান 3, আর এখানে লিখতে হবে 3, বুঝা গেল। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.10, প্রশ্ন বলা হয়েছে 6² ফাঁকা একটা ঘর দেওয়া আছে আর 2 পাওয়ার 6 দেওয়া আছে। ফাঁকা ঘরে বৃহত্তম বা ক্ষুদ্রতর চিহ্ন বসায়, মানে কোন দিকটা ছোট হবে সেটা তোমাদের দেখাতে হবে। তো দেখো 6² মানে 6² মানে কি 6-এর বর্গ, মানে 6টা 2 বার গুণ হবে, তো কত পাচ্ছি 6 × 6 = 36, 2টা 6 বার গুণ হবে, তো 1 2 3 4 5 6, কত হচ্ছে দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 হচ্ছে 64। তো অবশ্যই দেখো এটা কম হচ্ছে, প্রথমে এটা কম, তো এদিকে আমি 30 চিহ্ন দিয়ে দেবো। তো এটা 2কে নিচ্ছি প্রথমে, তারপর আমি এদিকে দিয়ে দিলাম আর 2 পাওয়ার 6। এবার দেখো নেক্সট প্রশ্ন, তোমার 10টি করতে হবে, আমি 11টি প্রশ্ন দিয়েছি। এক্সের বর্গের সঙ্গে এক্স গুণ কত হবে? এক্সের বর্গ আবার এক্স গুণ কত হবে? তো আমরা কি জানি, যদি নিধানগুলো একই হয় আর সূচকগুলো যদি আলাদা হয় তো কিন্তু নিধান বসিয়ে আর সূচকগুলো কিন্তু যোগ করে নিতে হয়। এর সূচক কিন্তু 1 আছে, তো যোগ করলে এটা দেখো এক্স পাওয়ার 3 হবে, বোঝা গেল। এবার দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর, প্রশ্ন বলা হয়েছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর দেওয়া থাকবে 4টি করতে হবে, তোমরা 8 নম্বর পেয়ে যাবে।
2 একে বলা হয়েছে একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত? খুব সহজ, দেখো এটাকে এটা দিয়ে গুণ করতে হবে। তো দেখো গুণ করে নিচ্ছি, 6.50 এই 5 দিয়ে এটা গুণ করে নিচ্ছি। 0, 5 5 25, আর থেকে 2, আর 5 6 30, 30 আর 2 32, গুণিত 0 1 0, আর 5 1 5, আর 6 1 6। এটা যোগ করে নেব, 0 5, আর 2 আর 5 হচ্ছে 7, আর এখানে হচ্ছে 9। দশমিক ছিল দেখো 1 2, দুটো সংখ্যার আগে দশমিক দিয়ে দিলাম। তো অতএব লিখে নেব যে অতএব 15টি খাতার দাম সমান, তোমরা এইভাবে করবে, এটা কিন্তু রাফ ধরো, 6.50 গুণিত 15 সমান 97.50 টাকা। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.2। প্রশ্ন বলা হয়েছে সরল করো। এটা কীভাবে সলভ করতে হবে দেখো। প্রথমে প্রশ্নটি আমি টুকে নিচ্ছি, 35.4 ভাগ 0.03 গুণিত 0.06 সমান, দেখো এটার আমি প্রথমে দশমিক উঠিয়ে নেব। দশমিক উঠিয়ে দিলে 35 4 থাকবে, আর নিচে থাকবে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা, একটি শূন্য। ভাগ চিহ্নটি দিয়ে দেবো আমি। দশমিক উঠিয়ে দিলে উপরে 3 থাকে, বাম দিকে শূন্যর মূল্য থাকে না। দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। গুণ চিহ্ন, উপরে দেখো 6 হবে, আর দশমিকের জন্য 1 হবে, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। এবার দেখো এটা উল্টে দিতে হবে, এখানে ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন করতে হবে। 354 নিচে হবে 10, আর গুণিত উপরে হয়ে যাবে 100, নিচে হবে 3, আর সমান এটা হবে 6, এখানে হবে 100। এবার দেখো যে আমি এই 100 আমি কেটে দিতে পারি, আর 3 দুগুণী 6, 2 দাঁড়াচ্ছে। এবার এটাকে আমি 2 দিয়ে ভাগ করতে পারি, 5 দুগুণী 10। এটা কাটাটি যাবে না, এটা আমি বসিয়ে নিচ্ছি, 354, আর নিচে হচ্ছে 5 সমান, দেখো কী দাঁড়াচ্ছে, এটাকে ভাগ করে নেব। দশমিকের ভাগ 354কে আমি 5 দিয়ে ভাগ করি, 5 7 35। এবার 4 নামবে, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে 0, আর 5 8 40, মানে 7.8 পাচ্ছি। কিন্তু এখানে একটি শূন্য হবে, ঠিক আছে। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.3। প্রশ্ন বলা হয়েছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করো। খুবই সহজ অঙ্ক আছে, দেখো আমি করে দেখাচ্ছি। দেখো পূর্বে বাস ভাড়া লাগতো, লিখে নেব, পূর্বে বাস ভাড়া লাগতো সমান 4 টাকা। এখন বাস ভাড়া লাগে সমান 6 টাকা। অতএব ভাড়া বেড়েছে সমান 6 বিয়োগ 4 সমান 2 টাকা। তো দেখো 4 টাকার মধ্যে 2 টাকা বেড়ে গেছে, তো লিখতে পারি অতএব 4 টাকার মধ্যে ভাড়া বেড়েছে সমান 2 টাকা। শতকরা কথা বলা হয়েছে, তো 100 টাকার মধ্যে ভাড়া বেড়েছে, অবশ্য বেশি বাড়বে, সেই জন্য দেখো কী করতে হবে না, প্রথমে 1 টাকার মধ্যে করতে হতো, প্রথমে 1 টাকার মধ্যে করি। 1 টাকার মধ্যে ভাড়া বেড়েছে, কম বাড়বে, 2/4 টাকা। আর শতকরা মানে কি 100 টাকার মধ্যে ভাড়া বেড়েছে, তো অবশ্য দেখো বেশি বাড়বে, তো 2/4 গুণিত এখানে 100। এখন এটা কাটাকুটি করে নেব। দেখো 4 25 হচ্ছে 100, আর 25 দুগুণে হচ্ছে 50,
50 টাকা। বোঝা গেল? খুবই সহজ অঙ্ক। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.4। প্রশ্ন বলা হয়েছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য হিসাব করো। দেখো এই অঙ্কটি পরীক্ষায় প্রচুর পড়ে, তোমরা কিন্তু এটাকে VBI দিয়ে লিখে রাখবে। দেখো প্রথমে এই সংখ্যা 4টিকে আমি লসাগু করে নেব। তো 8, 15, 20, 25, 4টি সংখ্যা দেখো কী দিয়ে ভাগ যাচ্ছে, 4টির সংখ্যা কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। প্রথমে দেখো যে এই দুটোকে 5 দিয়ে করে নিচ্ছি, 8টা বসে যাবে, এটা হচ্ছে 3 5 15, এটা 20টা বসে যাবে, এই 20টা যাবে কিন্তু ভাগ, 4 5 20, 3টা ভাগ যাবে একসাথে। এবার দেখো এটা ভাগ যাবে 5 5 5 25। এবার দেখো 2 দিয়ে যাবে, 4 2 8, আর এটা হচ্ছে 3 বসে যাবে, এটা হচ্ছে 2 2 4, আর এখানে থাকছে 5। আবার দেখো 2 দিয়ে যাবে, 2 2 4, আর 3 বসে যাবে, 2 1 2, আর 5 বসে যাবে। এখন দেখো কি পাচ্ছি, লসাগু। অতএব লসাগু সমান 5 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 সমান দেখো এটি গুণ করে নেব। 5 2 10, 10 দিয়ে 20, 20 2 40, 40কে 3 দিয়ে গুণ করলে হবে 120, 120কে 5 দিয়ে গুণ করলে হবে, দেখো 120কে আমি 5 দিয়ে গুণ করে নেব, 0, 5 2 10, 1 থেকে 5 থেকে 5, আর 6, মানে 600 পাচ্ছি। এখানে আমি 600 বসিয়ে নেব। দেখো এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না, অতএব লিখতে পারি দেখো 5, এখানে আমি ধরো 2টি 5 পাচ্ছি, এখানে বর্গ দিয়ে দিলাম, আর 2টি 2 পাচ্ছি, বর্গ দিয়ে দিলাম, একটি 2 কিন্তু বর্গ পাচ্ছি না, একটি 3 বর্গ পাচ্ছি না। এই দুটো যদি বর্গ পেতাম এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। তো এখন লিখতে পারি যে 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান, দেখো এগুলোকে আমি বর্গ করে নেব। এখানে আছে 5 বর্গ, 2 বর্গ, এটা 2টা বর্গ, আর 3টা বর্গ। এখন দেখো যে এটি সম্পূর্ণ গুণ করে পাবো, দেখো কত পাচ্ছি, 5 5 25 পাবো এখানে, আর এটা পাবো 2 2 4, এটা 2 2 4, এটা পাবো 3 3 9, আর এটি সম্পূর্ণ গুণ করে পাবো 3600। কিন্তু প্রশ্ন বলেছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। এগুলো 4 অঙ্কের। তো দেখো 5 অঙ্কের বলেছে, তো তোমরা মনে রাখবে যে যদি আমি 1-এর বর্গ করি তো কি পাবো, 1ই পাবো, ঠিক আছে। এবার 2-এর বর্গ করলে কি পাবো, 4 পাবো, 3-এর বর্গ করলে পাবো কি 9 পাবো। তো এটাকে যদি 1 দিয়ে গুণ করি এটাই পেয়ে যাব। এখন আমি 4 দিয়ে গুণ করে দেখব, ঠিক আছে। তবে কিন্তু সব থেকে 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি না, দেখবো আগে। দেখো লিখব যে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা সমান 3600 গুণিত 4। এখন দেখো এটা একটা গুণ করি আমি, পেয়ে যাব 14400। তো দেখো এটা 5 অঙ্কের পেয়ে আছি, মানে সব থেকে এটা ছোটো পাচ্ছি, আর 9 দিয়ে আমাকে গুণ করতে হবে না। যদি বলতো যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি, তখন কিন্তু আমাকে এটা দিয়ে গুণ করতে হতো, কিংবা 4 4 16 16 দিয়ে গুণ করে দেখতে হতো। যতক্ষণ না 6 অঙ্কের সংখ্যা পাচ্ছি ততক্ষণ ছাড়তাম না। বুঝা গেল? অতএব লিখে নিতে পারি, অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম
ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান 14,400। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 2.5। প্রশ্ন বলা হয়েছে স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যে সরল রেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে 4টি ভাগে ভাগ করে এবং প্রতি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা মেপে দেখি। কীভাবে করতে হবে দেখো, আমি সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে 12 সেমির একটি আমি সরল রেখা নিয়ে নেব। দেখো এইভাবে একটা আমি 12 সেমির সরল রেখা নিয়ে নিলাম। নেওয়ার পরে একে কিন্তু আমি 4 ভাগে বিভক্ত করব। 4 ভাগে বিভক্ত করার জন্য কী করতে হবে দেখো, প্রথমে এটাকে 2 ভাগে বিভক্ত করতে হবে। এর অর্ধেকের বেশি মাপ নিয়ে কেটে দিতে হবে। ঠিক আছে, বেশি মাপ নিয়ে কেটে দিতে হবে। এবার এখান থেকে আবার বসিয়ে কাটতে হবে। এভাবে কেটে দিলাম, এভাবে কেটে দিলাম। এদিকে একটু কম পড়ে গেছে, এটাকে আমি বাড়িয়ে দেব। এভাবে বাড়িয়ে দিলাম। 2টি ভাগ হয়ে গেল। তো এটাকে আমি মিলিয়ে দেব। এটাকে আমি এইভাবে মিলিয়ে দিলাম। এবার এটিকে 2টি ভাগ করব, এটিকে 2টি ভাগ করব। আবার এর অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি এখানে কেটে নেব, এখানে কেটে নেব, আবার এখান থেকে কেটে নেব, আবার এখান থেকে কেটে নেব। আবার এদিকে অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে কেটে নেব আমি, আবার এদিকে কেটে নেব, আবার এখান থেকে আমি এখানে কেটে নেব, আর এখানে কেটে নেব। এবার এটিকে আমি মিলিয়ে দেব, তবে কিন্তু 4টি ভাগ পেয়ে যাব। 4টি ভাগ পেয়ে যাচ্ছি। দেখো 4টি ভাগ পেয়ে গেলাম। এখন আমি এর নামগুলো দিয়ে দিতে পারি, A B C D E। আর মেপে দেখব ঠিক আছে কিনা, এই 4টি ভাগ সমান হয়েছে কি হয়নি। তো দেখো এটা 3 সেমি পাচ্ছি, আবার দেখো 3 সেমি, আবার 3 সেমি, আবার 3 সেমি। অতএব লিখতে পারি যে অতএব 12 সেমি সরল রেখাংশকে সরল রেখাংশকে 4টি সমান ভাগে ভাগ করে AB সমান BC সমান CD সমান DE সমান কিন্তু 3 সেমি পেলাম। বোঝা গেল? এবার দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। 3 নম্বর করে দেওয়া থাকবে, 4টি করতে হবে, তোমরা 12 নম্বর পেয়ে যাবে। প্রশ্ন বলা হয়েছে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের 3 জনের বয়সের অনুপাত কত লিখো। প্রথমে দেখো লিখছি আমি যে উমার বয়স সমান 12 বছর 6 মাস। তো দেখো 12, 1 বছর সমান হয় কত মাস? 1 বছর সমান হয় 12। তো 12 বছর সমান হবে 12 গুণিত 12 যোগ 6। সময়টা হচ্ছে 12 12 গুণ করলে 144 হয়। 144-এর সাথে 6 যোগ করলে হবে 150 মাস। এবার দেখো রাতুলের বয়স সমান এটা আছে 12 বছর 4 মাস সমান দেখো 12 গুণিত 12 যোগ 4, এটা গুণ করলে 144 আর 4 যোগ করলে হবে 148 মাস।
এবার দেখো যে নূর জাহানের বয়স, লিখব নূর জাহানের বয়স সমান 12 বছর। তো 12কে 12 দিয়ে গুণ করতে হবে, কত পাবো? 144 বছর। এবার তিনজনের বয়সের অনুপাতটা বের করব। তো লিখব অতএব তিনজনের বয়সের অনুপাত সমান 150/148/144। এখন আমি এই তিনটাই কিন্তু লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। তো দেখো প্রত্যেকটা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, এটা হবে 75, এটা হবে দেখো 7 দুগুণে 14 আর 4 দুগুণে 8 হয় 74 হবে, এটা দেখো 7 দুগুণে 14 আর এখানে 2 হবে। এবার দেখো নেক্সট প্রশ্ন 3.2। প্রশ্নে বলা হয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 135 ডিগ্রি কোণ অঙ্কন করো। কীভাবে করতে হবে দেখো, তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে আমি যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে নেব, নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো কি করছি আমি, এখানে বসিয়ে আমি এভাবে চাপ কাটলাম, কাটার পরে আবার এখানে বসিয়ে তোমার মনে রাখবে এটা হবে 60 ডিগ্রি, আবার এটা হবে 120 হলো, আর এটা আমাকে করতে হবে এটা হচ্ছে 180। তো 120 আর 180-র মাঝে কিন্তু 135 আছে। তো এর মাঝে দূরত্ব হচ্ছে কত? 60-এর, মানে 180 থেকে 120 বাজারে 60 পাবো। তো এর অর্ধেক করলে 30 পাবো। তো এর অর্ধেক আমি করে নিচ্ছি, দেখো এর অর্ধেক আমি করে দিলাম। করে দিয়ে এটা যদি মিলিয়ে দিই আমি, তো এটা পেয়ে যাব, এটা 120 আর 30 মানে 150 পাচ্ছি, আর এর মাঝে দূরত্ব হচ্ছে 30-এর, এটাকে আমি অর্ধেক করব। এখান থেকে এইভাবে কেটে নেব, আবার এটাকে এইভাবে কেটে নেব। এটা একটু বাড়াতে হবে আমাকে, এটাকে বাড়িয়ে দিলাম আর এটাকে আমি লাগিয়ে দেব। তো কত পাবো? অর্ধেক করলাম 30-কে, তো 15 পাবো। তো দেখো 120 আর 15 যোগ করলে যাবে 135। তো অতএব এটি হচ্ছে, নাম দিতে পারি যে এ বি সি, এটা ডি করে দিতে পারি। এটা হচ্ছে এ বি সিটা হচ্ছে 135 ডিগ্রি। তো এখন লিখতে পারি এর সম্বন্ধে যে কোণ এ বি সি সমান 135 ডিগ্রি অঙ্কন করলাম। এবার দেখো নেক্সট প্রশ্ন 3.3। প্রশ্ন বলা হয়েছে যে এত এর সাথে কত যোগ করলে এত পাবো, হিসাব করি। দেখো এর সাথে কিন্তু যোগ করার কথা বলা হয়েছে, এত সাথে কত যোগ করলে এত পাবো, এটা অবশ্য বেশি। তো আমাকে ছোটো সংখ্যা বের করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু বেরিয়ে যাবে। তো এখন এই সংখ্যাটা বসিয়ে নেব, -14x² প্লাস 11x -3। এখন এটা আমি ঘিরে দেবো, এই মাইনাস এটা কী করতে বিয়োগ করতে হবে, বিয়োগ চিহ্ন দিলাম, এটা আবার বসিয়ে নেব, -8x² প্লাস 8x প্লাস 1। এখন বন্ধনী উঠিয়ে নেব, প্লাসের সাথে সম্পূর্ণ গুণ করলে এটি হবে 14x² প্লাস 11x আর -3। এবার দেখো মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয় 8x², মাইনাসের সাথে প্লাস গুণ করলে -8x থাকে, মাইনাস প্লাসে মাইনাস হয় আর 1 বসে। এখন দেখো যেগুলো মিলছে সেগুলো যোগ বিয়োগ করে নেব। এখানে আছে x², এখানে আছে x², এটা বড় তো বিয়োগ চিহ্ন বসে যাবে। 14 থেকে 8 বাদ দিলে হবে 6x²।
এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তো এটা বড়, তো প্লাস চিহ্ন বসবে। 11 থেকে 8 বাদ দিলে হবে 3, এখানে কিন্তু বসে যাবে 3x। এবার এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস তাহলে যোগ করতে হবে, এটা বড়, মাইনাস চিহ্ন বসবে। 3 আর 1 হচ্ছে 4, পেয়ে গেলাম। অতএব লিখব, অতএব যে মাইনাস 6x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 যোগ করতে হবে, যোগ করতে হবে। বুঝতে পারলে? এরপর দেখো নেক্সট প্রশ্ন 3.4। প্রশ্ন বলা হয়েছে একটি পরীক্ষায় মোট 12টি প্রশ্ন ছিল। রেহানা 4টি প্রশ্নের ঠিক উত্তর এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে 36 নম্বর পেয়েছে, কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর পেয়েছে। রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে বের করতে হবে। দেখো এই প্রশ্নটি কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু VBI দিয়ে লিখে রাখবে। দেখো কীভাবে করতে হবে, দেখো তোমরা মন দিয়ে বোঝো। লিখব রেহানা 8টি ঠিক প্রশ্নের 8টি প্রশ্নের ঠিক উত্তরের জন্য নম্বর পাবে। তো দেখো 8 গুণিত একটির জন্য কিন্তু নম্বর পাচ্ছিল কত করে, 6 করে পাচ্ছিল। তো 8টি করেছে ঠিক, তো 6 48 নম্বর কিন্তু সে পাবে। এবার কিন্তু সে কম পেয়েছে, দেখো লিখতে হবে অতএব সে, এটা কিন্তু পেতো, সে কম পেয়েছে 48 বিয়োগ যেটা পেয়েছে সেটা বিয়োগ করে নেব, সে পেয়েছে কিন্তু 36 সমান 12 নম্বর। ঠিক আছে, তো দেখো যে লিখতে পারি যে অর্থাৎ 4টি ভুল সে করেছিল প্রশ্নের উত্তর, তো 4টি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে মানে -12 পেয়েছে, এটা কিন্তু কমে গেছে। তো দেখো এবার করতে পারি, অতএব একটির জন্য, একটি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে, এটা করতে পারি নম্বর পেয়েছে সমান, তো -12কে যদি আমি ভাগ করি 4 দিয়ে, তো কত দাঁড়াবে -12 আর এখানে 4 মানে 3 4 12, -3 হচ্ছে উত্তর। ঠিক আছে, তো একটি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে -3, বোঝা গেল। এবার দেখো নেক্সট প্রশ্ন 3.5। প্রশ্ন বলা হয়েছে একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পরে 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কদিন চলবে হিসাব করি। এখানে দেখো এইভাবে করতে পারি, লিখব গণিতের, এটা কিন্তু সমানুপাতের অঙ্ক আছে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে বলা হয়েছে দিন, এদিকে লিখব দিন, প্রশ্ন দেওয়া আছে লোক আর এখানে জন, আর প্রশ্ন দেওয়া আছে 4000 জনের 90 দিনে খাবার মজুদ আছে কিন্তু। ঠিক আছে, 4000 জনের 190 দিনের আর 30 দিন পর, মানে 30 কিন্তু কমে গেল, দাঁড়াচ্ছে এখানে 160। এবার 800 জন কিন্তু চলে গেল অন্য জায়গায়। এই 4000-এর মধ্যে কিন্তু
800 বিয়োগ করে দিতে হবে, সমান এখানে দাঁড়াবে 3200। এখন এই 3200 জন্য কদিন চলবে, এটাকে আমি এভাবে করতে পারি। প্রথমে লিখে নেব, দেখো লোক কিন্তু কমে গেল, লোক যদি কমে তো খাবারটা বেশি দিন যাবে, অবশ্যই নির্দিষ্ট খাবার আছে। তো লিখতে পারি যে এখানে লোক বা লোকের পরিমাণ কমায়, খাবার বেশি দিন চলবে। ঠিক আছে, অর্থাৎ দেখো একদিকটা কমছে একদিকটা বাড়ছে, এই জন্য এটা হবে ব্যস্ত সমানুপাত। অর্থাৎ লোক ও দিন ব্যস্ত সমানুপাতে আছে। এটাকে আমি অনুপাতে সাজিয়ে নেব। করতে পারি, দেখো যে প্রথমে উল্টে দিতে পারি। তো প্রথমে উল্টে দিলাম আমি 3200 এখানে আমি 4000 বসিয়ে দেবো। এবার সমানুপাত 160 প্রশ্ন চিহ্ন, তোমরা এখানে এক্সট্রা চিহ্ন বসাতে পারো। অতএব আমরা কি জানি, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। প্রথম পদ আর চতুর্থ পদ, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ কিন্তু গুণফল সমান হয়। আমাকে এটা বের করতে হবে। তো লিখতে পারি 3200 গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান, এই দুটো গুণ করে বসিয়ে নেব, 4000 গুণিত 160। অতএব আমাকে এটা বের করতে হবে। তো প্রশ্ন চিহ্ন দিলাম এখানে আমি, 4000 গুণিত 160, এটা গুণ হয়েছিল, এখানে ভাগ হয়ে চলে আসবে 3200। এখন দেখো এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য কেটে দিলাম, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য কেটে দিলাম। এটা দেখো 16 দুগুণে 3200 হচ্ছে, আর 400কে 2 দিয়ে ভাগ করলে হবে 200, সমান পাচ্ছি 200। তো প্রশ্ন চিহ্ন অ্যান্সার পেলাম 200। তো লিখে নেব, অতএব বাকি খাদ্যে তাদের আর 200 দিন চলবে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।